দেখতে চাও আমাকে আর একবার? হ্যাঁ হ্যাঁ, আরেকটিবার আমার সামনে আয় মা, আমি তোকে ছেড়ে ভালো নেই। মাটির উপর নতজানু হয়ে বসে গাছটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বললেন ডক্টর দর্পণ মজুমদার। জঙ্গলের ভিতরে গোধূলির বিদায়ী আলো তার অশ্রু ভেজা গাল দুটিতে ক্ষণিকের বিরাম নিল। আমায় আগের মতোই ভালোবাসবে তো? তোকে আমি খুব ভালোবাসি, একবারটি আয় আমার সামনে। ভয় পাবে না তো বাবা? ভয় কেন পাবো রে? তুই তুই তো আমার অনু। ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটি মুখ। ও না, বাস্তব বিজ্ঞান আর যুক্তির মানসিক সংযোজনের থেকে আবেগ আর বিষাদের পাল্লা ভারী, এমনটা এতদিন মনে করতেন না তিনি। যে মেয়েকে কিছুদিন হলো দাহ করে এসেছেন তারই মুখের দিকে তাকিয়ে আর সামলাতে পারলেন না নিজেকে। আমি তোকে ছাড়া ভালো নেই রে মা, ভালো নেই। অশ্রু ভেজা চোখে নিজের একটা হাত বাড়িয়ে দিল অহনা। সে হাত ধরে তাতে নিজের কপাল ঠেকিয়ে ব্যাকুলভাবে কাঁদতে থাকলেন তিনি। তার একমাত্র মেয়ে, অকাল মৃত্যু যে বড় নির্মম। মাথা তুলে চোখ মুছে মেয়ের দিকে তাকালেন ডাক্তার। অহনার চোখে আর জল নেই, একটা স্থির ঠান্ডা দৃষ্টি প্রসারিত হয়ে তার দু ঠোঁটের কোণ ছুঁয়েছে, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা ক্রূর হাসিতে। হাতটা ছাড়িয়ে নিতে চাইলেন ডাক্তার। সেই হিম শীতল বজ্রমুষ্টি নভেম্বরের পাহাড়ি ঠান্ডাকে হার মানিয়ে কেটে বসে যেতে চাইছে তার হাতে। কাঁপতে কাঁপতে তিনি দেখলেন মুখ খুলল অহনা। তার গলার স্বরের মিষ্টতা মিলিয়ে গিয়ে তার বদলে এলো রুক্ষতা। আমিও ভালোবাসতে পারি, আমি আবারও ভালোবাসবো। আতঙ্কগ্রস্ত হয়ে ডাক্তার দেখলেন অহনার ফর্সা হাতের উপর ধীরে ধীরে একটা কালো ছায়া খেলে বেড়াচ্ছে। শুনছেন অর্ক চক্রবর্তীর কাহিনী ছায়াবন্ধন। অর্ক চক্রবর্তী, জন্ম 10ই মার্চ 1989, কল্যাণীতে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর, চেন্নাইয়ের VL প্রসাদ ফিল্ম অ্যান্ড টিভি একাডেমি থেকে চলচ্চিত্র সম্পাদনায় ডিপ্লোমা। 2016 সালে তার নির্মিত একটি শর্ট ফিল্ম পঞ্চম কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্য সম্মানে ভূষিত হয়। ছবিটি আমেরিকার মায়ামি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও স্থান পায়। অর্ক চক্রবর্তী বর্তমানে পেশায় শিক্ষক এবং ফ্রিল্যান্স ফিল্ম ও ভিডিও এডিটর। ছাত্রছাত্রীদের সাহিত্য আর সিনেমা ভালোবাসতে শেখানোর সাথে সাথে অবসরে করেন লেখালেখি। 80-90 দশকের হলিউড বা অজ্ঞাত জিয়েলো ছবি বা দুষ্প্রাপ্য দেশি বিদেশি হরর পেপারব্যাকের সন্ধানে ব্যস্ত থাকেন। ভালোবাসেন ক্লাসিক রক গান আর ডার্ক অ্যাম্বিয়েন্ট মিউজিক শুনে নিজের গিটারে তুলতে। এই গল্পেও থাকছে তার ঝলক। কৃষ্ণ সর্বরী তাঁর প্রথম বই। এই বছরই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয় বুকলুক পাবলিশিং থেকে। আজকের গল্প ছায়াবন্ধন সম্পূর্ণভাবেই অপ্রকাশিত। গল্প পাঠে থাকছি আমি তমাল। বিভিন্ন চরিত্রে দেবদত্ত, দিতিপ্রিয়া, রিতম, অন্বেষ, এনামুল, পূজা, রায়, নিহারেন্দু, দেবস্মিতা এবং রিমা। শুরু হচ্ছে ছায়াবন্ধন।
আয়নায় বেশ কদিনের না কামানো দাড়িতে সাদার ছোপ দেখে বিরক্তির সাথে খানিকটা রাগও হল লিওর। সাদা কালোর এই অবাঞ্ছিত মিশ্রণে কোথাও গিয়ে নিজের বাবার সাথে তার সাদৃশ্যটা আরও পরিস্ফুট হয়। চামড়ার জ্যাকেটের চেনটা জোরে টেনে বাইরে বেরিয়ে এলো সে। বাড়ির সাথেই তার লাগোয়া মুদির দোকান। সেখানে এখন তার সহকারী দীপেন্দ্র চাল ডাল মেপে দিচ্ছে প্রতিবেশী বিরাজ কর্কিকে। গুড মর্নিং আঙ্কেল। প্রত্যুত্তরে তার দিকে না তাকিয়ে শুধু একটু মাথা নাড়ল বিরাজ কর্কি। বিরাজ কর্কির উদাসীনতা গায়ে মাখল না লিও। তাকে ঘেন্না করলেও সেই তো টাকা খরচ করছে তারই দোকানে এসে। অবশ্য তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি লিওকে। একটা সময়ের পর লাভের কথা না ভেবে শেষমেশ পাইকারি দামেই জিনিস বিক্রি করতে থাকে। নিজেকে সবার কাছে প্রমাণ করাটা ছিল আসল অভিপ্রায়, কিন্তু ধীরে ধীরে তা পরিণত হয় এক অদ্ভুত প্রাধিকার বোধে। অবশ্য উপার্জনের আর লাভের জন্য বাঁকা পথ বেছে নিতে হয়েছে তাকে। লিওর জীবন এখনো পর্যন্ত কখনোই সোজা আর স্বাভাবিক হয়নি। ছেলেবেলায় বন্ধুদের বাবা মায়েদের দেখে বেশ অবাক হতো লিও। তারা সবাই কেমন একসাথে আছে। বেশিরভাগ সময় বন্ধ থাকা বাবা মায়ের ঘরের দরজার বাইরে বসে বসে ভাবত সে, মাকে এত কম কাছে পায় কেন? মাঝে মাঝে গভীর রাতে শুধু তার ঘরে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে যায় কেন? যেদিন থেকে কাজের মেয়ে বৈজয়ন্তী তাকে কোলে তুলে ওরকমভাবে দরজায় কান দিয়ে বসে থাকতে বারণ করে, সেদিন থেকে বৈজয়ন্তীর ওপর রাগ হতে শুরু করেছিল তার। সবসময় যেন ওত পেতে থাকত কখন তাকে বাবা মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবে। একসময় নিজেই ধীরে ধীরে সরে গিয়েছিল। একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল লিও। স্কুলে উঁচু ক্লাসের দাদা দিদিদের দেখে রাগ হতো তার, দম বন্ধ হয়ে আসত। হাত ধরাধরি, হাসাহাসি, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ঠিক মা বাবার মতন সেই একই রকম আচরণ। মা যেমন মাঝে মাঝে বাবার মুখ মুছিয়ে দিত, তাও আলাদা। শুধু মাঝে মধ্যে তার বাবার মুখের চারপাশে লেগে থাকা একটা হালকা লাল ছোপ। অদ্ভুতভাবে হেসে মায়ের আঁচল ধরা হাতটা চেপে ধরত বাবা। মায়ের মৃত্যুর পর বাবার চোখে যেন সে পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যায়। মদের গ্লাস হাতে ঘরের অন্ধকার কোণের দিকে চেয়ে থাকা তার বাবার চোখ দেখে ভয় পেত লিও। বৈজয়ন্তীর ওপর আর রাগ ছিল না তখন। একটা অদ্ভুত শান্তি খুঁজে পেত সে তার কাছে। যৌবনে যা পেয়েছিল অ্যানার কাছে। অ্যানা মারি থাপা। খেলার ছলে লিওর স্কুল ইউনিফর্মের সাথে থাকা গলার টাইটা আলগা করে দিয়ে বলতো, My stallion of Cimarron. নিজের মানুষ চোখে লিও দেখতে পেত বিশাল এক তৃণভূমির মধ্যে কেশর ফুলিয়ে ছুটে চলেছে দুটো ঘোড়া। মাঠ, মরুভূমি, পাহাড়, বন সব পার হয়ে ছাড়িয়ে চলে যাবে পৃথিবীর সীমা। বাস্তবে যে সীমা লঙ্ঘন হয়েছিল তা ছিল সামাজিকতার, সম্পর্কের এবং নৈতিকতার। একদিন তাদের একসাথে স্কুল ফেরত দেখতে পেয়ে তার নিত্য সান্ধ্য মৌতাতে আমেজের ঘোরে বাবার বলা কথাগুলোর মানে প্রথমে বিশেষ বোঝে নিলিও। মেয়েদের চেয়ে সুন্দর আর মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই লিও। And there's nothing bad in that as such. Nothing bad about them. It's just that yeah, my bad. তোর এখন এগুলো বোঝার বয়স হয়নি। It's fine. যেদিন দুপুরে ঘরে ফিরে বাবার বেডরুমে অ্যানামারিকে আবিষ্কার করে সে, সেদিন বাবার বলা কথাগুলো খানিকটা হলেও বুঝেছিল সে। তার সহপাঠীরা বলতো সে তার বাবার মতো সুপুরুষ হয়েছে যখন,
তখন অ্যানা কেন, চাইলে যে কোনো মেয়েই তার কাছে আসবে। বাবার মতন, কিন্তু বাবা নয়, কারণ বাবার অধিকার সব থেকে বেশি। মদ্যপ অবস্থায় তাকে ঘরের দরজাটা দিয়ে দিতে বলে সে কথাই বলেছিল তার বাবা। সেদিনও তার মুখের চারপাশ লালচে হয়েছিল, আর অ্যানার চোখ থেকে বেরিয়েছিল এক ফোঁটা জল। বছরের মাঝামাঝি স্কুল ছেড়ে কোথায় চলে গিয়েছিল অ্যানা, আর বছরের শেষে অবসাদে ভুগে আত্মহত্যা করেছিল লিওর বাবা। সুইসাইড নোটে অ্যানা মারির প্রতি লেখা উদ্ভট কথাটা জানাজানি হতে কিভাবে যেন লিও নিজেও পাড়া প্রতিবেশীর রোষ নজরে পড়ে যায়। স্কুলে শিক্ষক সহ অনেকেরই চাপা স্বরে একটাই কথা শুনতে পেত সে, That boy is not right. 15 বছর বয়সে সমাজ থেকেও সে হয়ে যায় বহিরাগত। ফাদার রড্রিগেজ বলতো মানুষ আসলে নিরীহ এবং নিষ্পাপ, সমাজই তাকে অসৎ বানিয়ে ফেলে। তবে লিও জানে আরও একটা জিনিসের দ্বারা মানুষের অধঃপতন ঘটে, তা হলো রক্ত। বাবার মতন, কিন্তু তার বাবা তো নয় সে। দীপেন্দ্রকে ইশারায় তার বাড়ির দিকে নজর রাখতে বলে বেরিয়ে গেল লিও। ডিসেম্বর মাস, বেলা 10টাতেও সূর্যের দেখা নেই। সোনাপাতা দার্জিলিং থেকে একটু নিচে অবস্থিত, তবে ঠান্ডা কোনো অংশে কম পড়ে না। চামড়ার জ্যাকেট আর মোটা উলের গেঞ্জিতেও যেন শীত মানছে না। কুয়াশার আড়ালে খানিক দূরের সুমঙ্গল হোমস্টের লাল নিয়ন সাইনটা আবছাভাবে দেখা যাচ্ছে। রাত্রি নিশ্চয়ই বোর্ডারদের নিয়ে ব্যস্ত। আহেলি হয়তো আজকে কুয়াশার জন্য স্কুলে যেতে চায়নি। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা লাগালো লিও। নবীনের ঘরের ভেতর যে পরিমাণ জোরে গান বাজছে তা রাস্তা থেকেই শুনতে পেল লিও। বাড়ির সামনে একটা বাইক দাঁড় করানো। বাইক এবং তার আরোহীকে ভালোই চেনে সে। বেলবাজি অপেক্ষা করল। গানের লাইনগুলো এবার স্পষ্ট শুনতে পাচ্ছে। মুহূর্তের জন্য আড়ষ্ট হয়ে গেল তার শরীর। স্কিড রোর, 18 and Live। যা 10 বছর আগে তাকেও যাবজ্জীবন দিয়ে গেছে। ধড়াস করে দরজা খুলে যেতে গানের আওয়াজ দ্বিগুণ হয়ে তার চিন্তার রেশ কাটল। তার কাঁধে একটা হালকা চাপড় মেরে তাকে ঘরে নিয়ে এলো নবী। এসেছে? সবাই এসেছে। বসার ঘরে দুটো হলুদ ল্যাম্প জ্বলছে। জানলার ওপর ভারী পর্দা টানা। মাঝের ছোট টেবিলটার ওপর অগোছালোভাবে একটা বাইকের চাবি, একজোড়া দস্তানা আর একটা মানি ব্যাগ ছড়ানো আছে। ঘরের আর একদিকে হাতে একটা ইলেকট্রিক গিটার হাতে নিয়ে গানের সাথে সাথে বেখাপ্পাভাবে নাচছে কৃষ্ণা। গিটারটা নবীনে, জানে লিও। জলের দরে পাওয়া একটা সেকেন্ড হ্যান্ড গিবসন লেস পল। একসময় লিও এটার জন্য কম পাগল ছিল না। ফ্রেট বোর্ডে ঝড় তুলতে পারত সে। কৃষ্ণা তাকে দেখতে পেয়ে হাতের গিটারটা বিছানার উপর রেখে দিল। বলে একটা চিৎকার ছেড়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল। নবীন ও ইয়ার্কির ছলে তাদের দুজনকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। লিওকে আলিঙ্গন মুক্ত করে গদগদ স্বরে কৃষ্ণা বলল, মাল লাগবে তুমি আমাকে ডিরেক্ট বলতে পারো না? এসব মিডিল ম্যানদের বলা। দালালি তোর জাত ব্যবসা রে।
এ তোর বাপ দালাল। ওই বস চুপচাপ। কৃষ্ণার মুখ চেপে ধরে 3টে চেয়ারের একটাতে তাকে বসিয়ে দিল লিও। পাশের চেয়ারটা টেনে নিজেও বসল। গানটা বন্ধ করে দিয়ে আরও একটা চেয়ার টেনে এনে ভিতরের দরজা খুলে ঢুকে গেল নবীন। কৃষ্ণার পরনে একটা খয়েরি চামড়ার জ্যাকেট, 2 কনুইয়ের কাছে কালো চামড়া দিয়ে নকশা করা। জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট বার করল কৃষ্ণা। তার থেকে খানিকটা সাদা গুঁড়ো বার করে লিওর দিকে এগিয়ে দিয়ে বলল, দাজু এটা খেয়ে দেখ, তারপর বল। আঙুলের ডগায় খানিকটা গুঁড়ো তুলে নাকের সামনে ধরে টান দিল লিও। মায়ানমারের মাল একদম। হঠাৎ কৃষ্ণার চোখ পড়ল টেবিলের অপর দিকে রাখা 4র্থ চেয়ারটার দিকে। এই দাজু আর কই আসবে নাকি? সন্দিগ্ধভাবে কথাটা বলে প্যাকেটটা পকেটস্থ করল কৃষ্ণা। সবাই আমাদের চেনা। মাথা এলিয়ে রেখে বলল লিও। আমাকে তো বললে তুমি একা। কৃষ্ণার কথা শেষ হবার আগেই দরজা খুলে একটা মেয়েকে নিয়ে বেরিয়ে এলো নবীন। কৃষ্ণা চেয়ার থেকে লাফিয়ে উঠতে যেতেই তার বুকের সজোরে একটা লাথি কষালো লিও। মেঝের ওপর শটানো হয়ে পড়ল কৃষ্ণা। এক লাফে তার বুকের ওপর বসে টুঁটি চেপে ধরল লিও। সারপ্রাইজ! নবীন হেসে উঠল। লিও তার দিকে তাকাতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। মেয়েটার বয়স খুব বেশি হলে 15-16। নেশায় চোখ দুটো ঢুলু ঢুলু, সারা শরীর টলছে তার। নবীন তাকে ধরে দাঁড়িয়ে আছে। দেখতেই ওরকম ভাই, তাই তো বাচ্চি নামে ফেমাস। বয়স 24। ওই যে ঢপের কল সেন্টারটাই কাজ করে না, ওখানে আধার কার্ডে জেরক্সে তাই তো লেখা আছে। সব খোঁজ নেওয়া আছে। এক নিঃশ্বাসে বলল নবীন। তারপর কৃষ্ণার দিকে চেয়ে বলল, এই কৃষ্ণা, এটা নাকি তোর গার্লফ্রেন্ড? কাল রাত থেকে আমার এখানে পড়ে আছে, পেটে একটু পড়তেই সব উড়ে দিয়েছে। তুই কি রকম লাভার রে কৃষ্ণা? হ্যাঁ, হ্যাঁচকা টানে কৃষ্ণাকে মাটি থেকে তুলে চেয়ারে বসালো লিও। উদম কাশতে কাশতে টেবিলে মাথা নোয়ালো কৃষ্ণা। আবার নাকি পুতুলের ব্যবসা শুরু করেছিস তুই? টেবিল থেকে মাথা তুলল কৃষ্ণা। মেয়েটির দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, বাচ্চি সালি। হিরো চুপ। মেয়েটাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে তার পাশের চেয়ারটায় বসলো এবার নবীন। বাচ্চির কোনো দোষ নেই রে গাধা। গত 1 সপ্তাহে লোকাল 2 মাগিপাড়ায় একটা স্পেশাল অর্ডারের খোঁজ করা হয়। আর্লি টিনেজ আর ভার্জিন। তো এই 2 মাগিপাড়ায় আর ডাক্তারের বাড়িতে একটা কমন ফ্যাক্টর কি বলতো কৃষ্ণা? তোর এই মার্কা মারা জ্যাকেট, মুখে যতই হেলমেট দে। আহেলির খোঁজ নিয়েছিস কেন? কৃষ্ণা এবার ভ্যাবা চেকা খেয়ে লিওর দিকে এবং নবীনের দিকে তাকায়। এ নাটক করিস না। সেদিন সন্ধ্যাবেলা এটাকে নিয়েই তো ডাক্তারের বাড়ির ভেতরে ছিলি। হ্যাঁ, ফর স্পেশাল সার্ভিসেস। ইঙ্গিতে বাচ্চির দিকে দেখায় নবীন। আহেলিকে যখন চেক আপ করছিল তোর নতুন ক্লায়েন্ট ডাক্তার দর্পণ মজুমদার, পর্দার ফাঁক দিয়ে তখন ও তোর জ্যাকেটটা দেখতে পায়। আবার বিট্রে করলো তোর জ্যাকেট।
1 for sorrow, 2 for joy, 3 for letter, 4 for boy. Bang bang. হাতে ধরা একটা দেশি পিস্তল তুলে কৃষ্ণার দিকে তাক করে নবীন। এই ডাক্তার একা নাকি সাথে আরো লোকজন আছে বল? অনেকগুলো টাকা। কি? আমি নিজে থেকে যাইনি, আমার কাসম খানু দাজু, আমি ও কাজ ছেড়ে দিয়েছিলাম। ওই শালি তারা, ওই শালি আমাকে টেনে আনলো। অনেক টাকা দাজু, অনেক টাকা। ওই বাচ্চা মেয়েটার মুখ বন্ধ রেখে নিজের ফায়দা লুটেছে। আর আমি শালি। কোন বাচ্চা মেয়ে? কি হয়েছে? খপ করে কৃষ্ণার কলার চেপে ধরে লিও। তারা ওই যে মেয়েদের হোস্টেল চালায় যে মহিলা? অবাক স্বরে জিজ্ঞেস করলো নবীন। পাশে বসে ঢুলতে থাকা বাচ্চির মাথাটা ঠক করে টেবিলের উপর এসে পড়ল। ও শালি অনেক কিছু চালায়। খুলে বল, খুলে বল। গত মাসে তারার থেকে একটা ফোন পাই, বলে একটা পুতলি লাগবে। মতলব বয়সে ছোট মেয়েদের পুতলি বলা হয়। বাবা ভাগ্যিস বললি, আমরা তো জানতাম বারবি ডল মেড ইন চায়না। ও শালিকে বলেছি আমি ওর লাইন ছেড়ে দিচ্ছি, কিন্তু বলে অনেক হাই ফাই পার্টি, অনেক টাকা দেবে। নাম বুঝে তো ও বাচ্চাদের ডাক্তারের নাম বলছে। আমি ওর কথা বিশ্বাস করিনি। ও ডাক্তার অসল মানুষ, সবাই জানে। গত মাসে ওর মেয়ের মারা যাওয়ার খবরও পেয়েছিলাম, কিন্তু ও শালি আমাকে গল্প দিল ওই পাড়ার মেয়ে নাকি ডাক্তারের বাড়ি গেছিল খাবার দিতে, আর ওই সুযোগে নাকি ও ডাক্তার ওই মেয়ের গায়ে হাত মারে। মেয়েটি কাঁদতে কাঁদতেও বাড়ি থেকে বেরিয়েছে, পড়বি তো পর পড়লো তারার সামনে। ও সব কিছু শুনলো, শুনে শান্ত করে মেয়েটিকে নিজের বাড়ি পাঠালো, কাউকে কিছু বলতে বারণ করলো। সে নাকি নিজে ডাক্তারকে শাস্তি দেবে। আর আমি তো আসলে নিজের পায়দা খুঁজছিল। একে একটা পুতলি অনেক 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 দামে ভাড়া লাগানো যায়। ও শালি বলি মেরে কো পেসে দেখি। আহেলির ব্যাপারে খোঁজ নিচ্ছিলিস কেন? বল বল। ডাক্তার বলেছিল। বিশ্বাস কর দাজু, আমি প্রথমে বাচ্চাকে নিয়ে গেছিলাম, কিন্তু ও ডাক্তার কেমন একটা হয়ে গেছে দাজু। আমি পাড়ায় भी খোঁজ নিয়েছিলাম। ও মেয়ে মারা যাওয়ার পর বাড়ি থেকে বেশি বেরোয় না। কবি কবি दोपहर और शाम को ও টিয়ার 1 জঙ্গলে দেখা যায়। বাচ্চাটার কথা সত্যি জিজ্ঞেস করিনি, তারা বারণ করেছিল আমাকে। আমি সেদিন বাচ্চাকে নিয়েই গেছিলাম, কিন্তু কেমন যেন ওর গা শুকে বুঝে গেল যে ও বাচ্চি বয়সে বড় আছে। কি? মানে অনেক পুরনো পাপি, এতদিন রয়ে শোয়ে খেলছিল। হ্যাঁ, মুঝকো পাতা নেই, ও একটু কেমন জানো, সেই কারণে আমি পুতলির খোঁজ করি। কিন্তু 3 দিন বাদে সে নিজে থেকে ফোন করে আহিলির কথা বলে। আমি ওকে অনেক বলেছি, বহুত রিস্ক আছে, কিছুতেই শুনলো না। যা দাম দিবে বলেছিল তার ডবল দাম দেওয়ার কথা বলেছে। আহিলি নাকি স্পেশাল, বলে তার রক্তে নাকি। কি বললি? ও নিজে বলেছে বলে I wish I could have some of her blood. ও শালা পুরা পাগল আছে দাদু, ও শালা পুরা পাগল আছে। লিওর মাথাটা কেমন যেন ঘুরে গেল, গা গুলিয়ে উঠল তার। মাতালের মতন টলতে টলতে বাথরুমের দরজাটা খুলে ঢুকল, তারপর হড়হড় করে বমি করে দিল বেসিনের মধ্যে। জলের ছিটে লেগে দাগ হয়ে থাকা আয়নাটার দিকে তাকাতে বুকটা ধড়াস করে উঠল লিওর। চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে নিমো আর ওমেনের দিকে তাকিয়েছিল লিও। একে অপরের প্রতিবিম্ব যেন। পশমের রং ছাড়া আর বিশেষ পার্থক্য নেই চেহারায়। তাদের নামকরণেও সেই একই প্রতিফলন, শুধু নিমো জার্মান শেফার্ড আর ওমেন সাধারণ পাহাড়ি কুকুর। কিন্তু যত্ন আত্তি পেয়ে ঠিক তারই পাশের জনের মতন দেখতে হয়েছে। অপরদিকের ফাঁকা চেয়ারের দুপাশে প্রহরীর মতন বসে কান খাড়া করে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এর আগে লিওর থেকে এরকম আচরণ পায়নি ওরা।
মনের অবস্থা ভালো থাকলে দুটোকেই কাছে ডেকে আদর করত লিও। কফির কাপটা টি টেবিলের উপর নামিয়ে রেখে অপর দিকের চেয়ারে বসলেন মিসেস অ্যাগনেস দাঙ্গোলা। দুই পাশে দাঁড়ানো দুই প্রহরী তার গায়ে মাথা ঘষতে লাগল। একসময় স্থানীয় স্কুলে লাইব্রেরিয়ানের পদে নিযুক্ত ছিলেন মিসেস অ্যাগনেস। সোনাপাতার ইতিহাস সম্বন্ধে তার অজ্ঞাত কিছুই নেই। অনেক কিছুই তিনি জানেন, আবার এমন অনেক কিছু করতেও পারেন যার দরুন কেউ কেউ তাকে এড়িয়েও চলেন। কফির কাপে চুমুক দিয়ে একটা বিষম খেল লিও। কফি ছাড়া অন্য দ্রব্য যে মেশানো আছে তা বলাই বাহুল্য। খেয়ে নে, দুপুর 12টায় শুধু কফি খাওয়ানোটা বেমানান। তবে এর থেকে বেশি কিছু করতে আমার ইচ্ছেও করছে না। ভদ্রমহিলার ভাবলেশহীন হাস্যরসের সাথে লিওর অনেক দিনের পরিচিতি। কি করবি এবার? গরম কফির কাপটা দু হাতে ধরে মাথা নেড়ে লিও বলল, জানি না, can't think straight. ব্যাপারটা এমনিতে সোজা নয়, আর সোজা তুই কোনোদিনই ভাবি শোনি করি শোনি। ভুরু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো লিও। না হলে কেন তুই রাত্রির প্রেমে পড়বি আর আহেলিকে নিয়ে আদিক্ষেতা দেখাবি বল? কুকুর দুটোর মাথায় হাত বোলাচ্ছেন মিসেস অ্যাগনেস। আহেলি আমার বোনের মতো নয়। শি ইজ নট জাস্ট অ্যান এক্সকিউজ। আর তার মা তোর বউয়ের মতন, এমনটা তুই ভাবিস। বাট আজকের দিনে উইমেন লাইক হার ডোন্ট ফল ফর মেন লাইক ইউ লিও। কানেকশনটা কোথায় বুঝতে পারিসনি এখনো? ভদ্রমহিলার সামনে ঝুঁকে এসে কোলের উপর দুহাত জড়ো করে রাখলেন। বললেন, আহেলির শরীরে ডক্টর মজুমদারের হাতটা বেপরোয়া হয়ে ওঠাটা কোনো কোইন্সিডেন্স নয়। গন্ধ গন্ধ ঠিক গন্ধ পেয়েছে, বুঝলি? কিসের গন্ধ? থমথমে গলায় বলল লিও। মাথা নাড়তে নাড়তে জানালা দিয়ে বাইরে তাকালেন মিসেস দাঙ্গোলা। তারপর বিড়বিড় করে বলতে লাগলেন, টোপ কি শুধু তুমিই দিতে পারো বন্ধু? এগনেস তো এখনো বেঁচে আছে। তুমি শিওর? ভদ্রমহিলা একইভাবে বাইরে তাকিয়ে থেকেই বললেন, তুই মনে করিস না? ঠিক আছে, 50-50। তোর অর্ধেক যুক্তি আর বিজ্ঞানের, বা প্লেন অ্যান্ড সিম্পল কোইন্সিডেন্স আর আমার। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গেলেন মিসেস এগনেস, আর যন্ত্রণায় মুখ কুঁচকে গেল। বাবা, হাঁটুরে যাবে এবার। হাঁটুতে হাত বোলাতে থাকলেন। নিও আর ওমেন একত্রে কুঁই কুঁই করে উঠল। আর আর আমার সুপারন্যাচারাল, ইমপ্র্যাকটিক্যাল আর লোককথা। মিসেস অ্যাগনেস জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, দাদুর মুখে শুনতাম যখন সোনাপাতা গড়ে উঠেছে, ইট ওয়াজ দি এন্ড অফ দ্য ব্রিটিশ এরা। রাত হলেই জায়গাটা নাকি বদলে যেত। তখন সে হয়ে যেত তাঁরই এক বন্য অদম্য অতীতের ছায়া, আ শ্যাডো অফ ইটস ফর্মার সেলফ। সেই ছায়ার মধ্যে কারা যেন ঘুরে বেড়াতো, দেখা যেত না, শুধু গলা শোনা যেত। চেনা মানুষের গলা করে ডাকতো অবশ্য। কেউ কেউ তাদের ডাক শুনে চলেও যেত, ফিরেও আসতো অন্যরকম ভাবে। কফিটা এক চুমুকে শেষ করল লিও। জানলার পাশে একটা তাকের উপর বেশ কিছু কাঠ আর পাথরের তৈরি মূর্তি রাখা। তাদের বিষয়বস্তু আর শৈল্পিক গুণমান বেশ অচেনা এবং আলাদা। লিও বেশ কয়েকবার জিজ্ঞেস করেও সেগুলো সম্বন্ধে কোনো স্পষ্ট উত্তর পায়নি মিসেস অ্যাগনেসের থেকে। কিছু ছোট কাচের কারুকার্য করা শিশিও রাখা আছে সেখানে। এদের মধ্যে থেকে অ্যাগনেস
একটা ছোট স্বচ্ছ শিশি তুলে নিলেন হাতে। আপাত দৃষ্টিতে তার মধ্যে কিছু লতা পাতা আর এতদিনে ফিকে হয়ে আসা এবং খুব সম্ভবত বাচ্চাদের জামার থেকে কেটে নেওয়া একটা ছোট কাপড়ের টুকরো ছাড়া আর কিছু চোখে পড়ে না। তবে লিও জানে, আলোর নিচে ধরলে তার ভিতরে আড়াআড়ি করে রাখা দুটো সূক্ষ্ম সূচ দেখা যাবে, এবং মূর্তিগুলোর মতনই এটার রহস্য তার অজানা। শিশিরের ধুলো ঝাড়তে ঝাড়তে মিসেস অ্যাগনেস বললেন, ফ্রেডরিকের সেকেন্ড স্ট্রোকের মৃত্যুর পর আমিও গভীর রাতে তার ডাক শুনেছিলাম অনেক দিন। যেদিন রুথ প্রায় দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল, সেদিনের পর থেকে তার খাবার দুধে ল্যাভেন্ডার আর ক্যামোমাইল মিশিয়ে দিতে থাকি। বাবাকে বড় ভালোবাসত মেয়েটা। শিশিটা আবার যথাস্থানে রেখে মিসেস অ্যাগনেস বলতে থাকলেন, এককালে বাইবেলে পড়েছিলাম, শয়তান নাকি দুর্বল চিত্তের মানুষদের যাজক। কেউ বিহবল হয়ে পড়লে তার ঠিক বেঠিক জ্ঞান থাকে না, সে মৃত্যু শোকেই হোক বা কামের মোহে। কি করব তাহলে? জিজ্ঞেস করে লিও, তার দিকে বেশ খানিকক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে মাথা নাড়ান মিসেস অ্যাগনেস দাঙ্গোলা। লিও যখন ঘরে ফিরল ততক্ষণে দোকানের ঝাঁপ ফেলে বাড়ি চলে গেছে দীপেন্দ্র। সে মনে মনে ঠিক করল রাতে তাকে আসতে বারণ করবে। বসার ঘর থেকে একটা দরজা দিয়ে সরাসরি দোকানে ঢোকা যায়, সাধারণত বন্ধই থাকে সেটা। দরজাটা খুলে দোকানে ঢুকল লিও। আলো জ্বালিয়ে দেওয়ালে তৈরি সামগ্রী রাখার তাকগুলোর কাছে গিয়ে দাঁড়ালো সে। তারপর উবু হয়ে বসে একদম নিচের তাক থেকে বার করে আনলো একটা নীল রঙের কার্ডবোর্ডের বাক্স। আলো বন্ধ করে বাইরে বেরিয়ে এসে দরজাটা লাগিয়ে দিল। এখন দুপুর 1:30। কুয়াশা হালকা ফিকে হয়ে এলেও একটু দূরের জিনিস বেশ অস্পষ্ট। ধীর পায়ে ঘরের বাইরে বেরিয়ে গেল সে। বাড়ির সামনের খানিকটা ফাঁকা অংশের দিকে দাঁড়িয়ে চারপাশ ভালোভাবে দেখে নিল লিও। সুমঙ্গল হোমস্টের নিয়ন সাইনটা এখন আর জ্বলছে না, তবে সদর দরজা এখনো বন্ধ। ছোট কাঠের বারান্দার উপর হাতের বাক্সটা রেখে তার থেকে সাবধানে 8-10টা পেরেক তুলে নিল লিও। তারপর হোমস্টের দিকে পিঠ দিয়ে খুব সন্তর্পণে পেরেকগুলো মাটিতে পুঁততে লাগল সে। ঝরে পড়া পাতা ছড়িয়ে আড়াল করে দিল তাদের থেকে বেরিয়ে থাকা সুতীক্ষ্ণ মাথাগুলো। ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে দেখতে লাগল, না, কেউ নেই। কুয়াশার চাদর এমনিতেই আড়াল করে রেখেছে তাকে। অবশিষ্ট 3-4টে পেরেক নিয়ে হেঁটে বাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো লিও। নেমে যাওয়া পাহাড়ি ঢাল বেয়ে উঠে আসা সাধারণ মানুষের জন্য শক্ত, মানুষের জন্য শক্ত কি ভেবে সেই পেরেকগুলো পুঁতে দিল সমতল জমিতে। হাত ঝাড়তে ঝাড়তে ঘরে ফিরে এলো লিও। এক বোতল জল গলায় ঢালতে গিয়ে সে বুঝতে পারল তার মুখটা তেতো হয়ে আছে, একটুও খাবার ইচ্ছে নেই। তবু খেতে তো তাকে হবেই। ফ্রিজ খুলে একটা আপেল বের করে সেটাকে নিয়ে বসার ঘরের সোফায় এসে বসল সে। কিন্তু মুখের কাছে এনেও শেষ পর্যন্ত আপেলটা খেতে পারল না। প্রচণ্ড অস্থির লাগছে তার। জোর করে ভয় শব্দটা মনের মধ্যে আনতে চাইল না লিও। ভয় যদি একবার মনে বাসা বাঁধে তার কাছে হার না মেনে উপায় থাকে না। ধর্ম মানে না লিও, তবুও
বহুদিন আগে গলা থেকে খুলে ফেলা ক্রুশ চিহ্নটা না থাকায় আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আহেলির মুখটা ভেসে উঠল। না, তাকে পারতেই হবে, যে করে হোক। অনেকদিন আগে পড়া একটা কবিতার কথা মনে পড়ে গেল তার। সমুদ্রের মাঝে এক নাবিকের ভুলবশত একটা আলবাট্রস পাখিকে মেরে ফেলায় তাকে নিয়তির অমোঘ নীতির সামনে পড়তে হয়। প্রভু যিশুর ক্রুসের মতন পাখিটির মৃতদেহটি কাঁধে ঝুলিয়ে নিয়তির সামনে নিজেকে সমর্পণ করে সেই অনুতপ্ত নাবিক। কঠিন শারীরিক মানসিক পীড়ন সত্ত্বেও ভালোবাসাই মুক্তি দিয়েছিল সেই নাবিককে। আজ ভালোবাসা তারও লক্ষ্য। ভালোবাসা অন্যায় নয়, জানে লিও। তার বহিঃপ্রকাশ একই সাথে আলাদা এবং আত্মম্ভরী। এবং ভালোবাসা শুধু কেড়ে নিতে জানে না, স্বইচ্ছায় ত্যাগ করতেও শেখায়। বাবার মতন, কিন্তু বাবা নয়। এবং এটা তারই আলবাট্রস। সোফাটায় গা হেলিয়ে দিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে রেখে চোখ বুঝল লিও। বিশ্রাম চাই, বিশ্রাম। মনে মনে সে গুনতে লাগলো, 1 2 3 4 5। দরজায় জোরে ধাক্কা পড়তে ঘুমটা ভেঙে গেল লিওর। 4টে বেজেছে। সোজা হয়ে বসল সে। আরও কয়েকবার ধাক্কা পড়ল দরজাতে। বেশ মরিয়া হয়ে কেউ দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতেই প্রথমে কাঠের সিঁড়ি দিয়ে বারান্দার উপর উঠে আসা রক্তমাখা পায়ের ছাপগুলো চোখে পড়ল লিওর। তুই কি রে, বাড়ির সামনে পেরেক পুঁতে রেখেছিস কেন? দরজায় এক হাত দিয়ে দাঁড়িয়ে নিজের বাঁ পা ভাঁজ করে রাগ আর বিরক্তি মেশানো গলায় বলল আহেলি। ডান হাতে একটা পেরেক তুলে লিওর চোখের সামনে ধরল সে। বাঁ পায়ের কাপড়ের জুতোর তলায় একটা ফুটো, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। অন্য হাতে একটা প্লাস্টিকের প্যাকেট, একটা ডায়াগনস্টিক সেন্টারের নাম লেখা আছে তাতে। বুকের ভেতরটা মুচড়ে ওঠে লিওর। কিন্তু যা করেছে তা আহেলির ভালোর জন্যই। নিজেকে সামলে নিয়ে তার পা থেকে জুতোটা খুলতে খুলতে লিও বলে, তো তুইও কি একটু দেখে চলতে পারিস না? পথে ঘাটে তো কত কিছুই পড়ে থাকে, তারপর তোর চোখ না পড়ে হাত পা পড়ে কেন? হ্যাঁ দোস্ত, এখন লাগছে, আস্তে চেঁচাস না। আহেলির আপত্তি সত্ত্বেও জুতোটা খুলে ফেলে লিও। তারপর সেটার তলাটা পরীক্ষা করে। পেরেকটা দে আমার হাতে, নাহলে আবার হাতে ফোটাবি। দে। আহেলি তার হাতে পেরেকটা দিতে সে সাবধানে সেটাকে দেওয়ালের একটা তাকের উপর সোজা করে রাখল। তারপর আহেলিকে ধরে ভেতরে নিয়ে আসলো। ল্যাংচাতে ল্যাংচাতে সোফার ওপর বসে আহেলি। তুলোতে বিটাডিন লাগিয়ে আহেলির পায়ে লাগাতেই ছটফট করে উঠল সে। উফ, লাগছে লাগছে লাগছে। নড়িস না তো। হ্যাঁ, তোর পরে আরো রাগ হবে, দেখে নিস। অনেক কষ্টে মাকে বলে ম্যানেজ করলাম যে তুই আমার রিপোর্টগুলো ওই পারভার ডাক্তারকে দিয়ে আসবি। এমনিতেই তোকে পছন্দ করে না মা, এখন এই পায়ে পেরেক ফুটিয়ে নিয়ে গেলে ভাববে তুই ইচ্ছে করে করেছিস। ব্যাস হয়ে গেল, এক ধাক্কা ইমপ্রেশন ডাউন। তখন কি করবি? অনর্গল বকতে পারে আহেলি। সাধারণত উপভোগ করলেও কিছু কিছু সময় বড় বিরক্তিকর লাগে লিওর। 16 বছর বয়সে এত ডেপমি। কি আর করবো, আমি থাকবো আমার মতন। তোর রিপোর্ট নিয়ে তুই যাবি ডাক্তারের কাছে। লিও ওষুধ আর রক্তমাখা তুলোটা সোফার তলায় চালান করে দিল। আহেলি রেগে উঠে বলল, হ্যাঁ সেদিন তো শুধু হাত দিয়েছে, এরপর পুরোপুরি চড়ে উঠবে আমার ওপরে। আপেলটা খা,
টেবিলে রাখা আপেলটার দিকে ইঙ্গিত করে লিও। খানিকটা ব্যান্ডেজ কাটতে থাকে। আপেলটা তুলে আহেলি একটা কামড় বসালো তাতে। মিষ্টি না। তুই আর কি বুঝবি মেয়েদের কত সমস্যা। কি কপাল নিয়ে জন্মেছি রে ভাই আমি। নিজের মাও বিশ্বাস করে না, এখন বলে যাচ্ছে সমানে আমি নাকি হ্যালুসিনেট করেছি। ডাক্তার নাকি জাস্ট চেক আপ করছিল। তুই ভাবতে পারছিস নিজের বাড়িতে আমাকে রিভার্স ম্যানিপুলেশন, পুরো গ্যাস লাইটিং করা হচ্ছে আমাকে। গ্যাস লাইটিং? গ্যাস লাইটিং বানান করতে দেখি। এই তুই এরকম কন্ডিশন করিস কেন বলতো আমাকে? বাচ্চা নাকি আমি? হ্যাঁ। আহেলির কথার উত্তর না দিয়ে তার পায়ে ব্যান্ডেজ বাঁধতে থাকলো লিও। ঠিক আগের মতনই কয়েকটা রক্তমাখা টুকরো কেটে আলাদা করে সোফার তলায় ঢুকিয়ে রাখল সে। আর একটা ছোট টুকরো চালান করে দিল নিজের জ্যাকেটের পকেটে। উফ, কি যে হচ্ছে না রে জীবনে। এই দাজু, পেপারে ডেলি হরোস্কোপটা একটু দেখ না রে। সাজিটেরিয়ানদের কি ইদানিং খুব খারাপ সময় যাচ্ছে? ম্যান, আই নিড আ ব্রেক ফ্রম দিস লাইফ। বলে সোফার উপর গা এলিয়ে দিল আহেলি। মিনিট 5 পরে সুমঙ্গল হোমস্টের দরজায় যখন টোকা পড়ল, তখন লিও আর আহেলির মনের অবস্থা প্রায় এক। দুজনেই রাত্রিকে জমের মতন ভয় করে। দরজা খুলল রাত্রি, তার হাতে ধুমায়িত চায়ের কাপ। আহেলির ব্যান্ডেজ বাঁধা পা আর লিওর এক হাতে ধরা তার জুতো দেখে ভীষণ চমকে উঠলেও স্বভাববশত সংক্ষেপেই জিজ্ঞেস করল সে, কি হলো? পিছনে ড্রয়িং রুমে দুজন বয়স্ক বিদেশি ট্যুরিস্ট দম্পতি বসে চা খাচ্ছিল। তারা মুখ তুলে একবার তাকালো ওদের দিকে। ওই মানে পায়ে পেরেক ঢুকেছে মা, দাজু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে, নো টেনশন। আহেলি লিওর আমতা আমতা ভাব সামলে নিল। তারপর হাতে ধরা প্যাকেটটা লিওর হাতে গুঁজে দিয়ে বলল, আর মা, দাজু আমার রিপোর্টগুলো দিয়ে আসবে, চাপ নেই। তুই যা এখন, আর একটা আমার জন্য ফ্রুট অ্যান্ড নাট নিয়ে আসিস তো প্লিজ। তোমাকে আমি অনেকবার বারণ করেছি যে বড়দের তুই বলে ডাকবে না, আর অচেনা কারোর কাছে এইরকম আবদারও করবে না। অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব দেম আননেসেসারিলি। ইটস ওকে নেবার তো। নো, ইটস নট। ছোট বয়স থেকে ম্যানার্স না শেখালে বাচ্চারা বড় হয়ে বিগড়ে যায় মিস্টার বেকার। অনেকদিন বাদে নিজের পদবি শুনতে পেয়ে আর রাত্রির কথার সারমর্ম বুঝতে পেরে একটা ধাক্কা খেল লিও। মা, এম্বারেসিং। তুমি ভিতরে যাও, আমি আসছি। আর সাবধানে, গুঁতো খেও না পায়ে। টিটেনাস নিতে হবে এবার। মায়ের আদেশ মেনে ঘাড় নিচু করে চলে গেল আহেলি। রাত্রি লিওর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল। আই এম সরি মিস্টার বেকার, আপনি অযথাই ব্যতিব্যস্ত হলেন। প্লিজ ক্যারি অন। হাতে ধরা প্যাকেটটা তার নাগালের বাইরে সরিয়ে নিয়ে লিও বলল, বললাম তো ইটস ওকে। মিস্টার বেকার, আই ইনসিস্ট, প্লিজ প্লিজ। আমার কোনো অসুবিধা নেই, আর আমার আহেলিকে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। একটু অবাক হল রাত্রি। তারপরেই স্বাভাবিকভাবে বলে উঠল, ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসবো। আর এমনিতেও আর একবার চেক আপের জন্য তো যেতেই হবে ওকে, তাই না? আপনার ছোটাছুটির তো কোনো প্রয়োজন নেই। টু বি অনেস্ট, ওনার কাছে যাওয়াটা আপনার জন্য সুবিধাজনক নয় মিসেস গাঙ্গুলি। মানে? সেটা না হয় পরেই বলবো। আমার মতে আজকে রাতের দিকে ঘরেই থাকবেন। আই ইনসিস্ট, প্লিজ। মিস্টার বেকার, আপনি কি চাইছেন বলুন তো? আমি একটা ব্যবসা চালাচ্ছি এখানে, অ্যান্ড দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। তো আপনি দয়া করে আপনার এই... নবীন বাইক নিয়ে এসে দাঁড়াতে কথার মাঝখানে আটকে গেল রাত্রি। সেই সুযোগে দৃঢ় স্বরে কথাগুলো বলে ফেলল লিও। সরি টু ইন্টারাপ্ট মিসেস গাঙ্গুলি, বাট আপনার বা আপনার ব্যবসার কোনো ক্ষতি আমি চাই না। ব্যবসা দাঁড় করানো সোজা নয়, সেটা আপনি আমার থেকে বেটার জানেন না। ট্রাস্ট মি। আর আমি চাই আপনারা এখানেই থাকুন। আমি যদি কাল নাও থাকি তবুও তাই চাইব। এবং সেই জন্য আজ রাতে যে আসছে তাকে আটকাতে হবে, কারণ তার উদ্দেশ্য আপনারা, বিশেষ করে আহেলি। পুলিশে খবর দিয়ে ব্যাপারটাকে জটিল করবেন না, কোনো লাভ নেই। বলে ঘুরে হাঁটা লাগালো লিও।
দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে উঁচু গলায় জিজ্ঞেস করলো রাত্রি, এইসব কি বলছেন আপনি? কে আসবে? লিও বাইকে উঠতে উঠতে উত্তর দিল, ডেভিড মরিস বেকার, আমার বাবা। ডক্টর দর্পণ মজুমদারের বাড়ির সামনের স্ট্রিট লাইটটা নিভে আছে। মেঘ আর কুয়াশাবৃত দূর পাহাড়ের ঘন সবুজ ধীরে ধীরে রাত্রিবর্ণে সেজে উঠছে। বাড়িতে কোনো আলো জ্বলছে না। সবুজ রঙের টাইলের ছাদটাকে বিবর্ণ লাগছে। বাড়ির সামনের ছোট ছোট ফুলের টব, পাহাড়ি অর্কিড আর কিছু মাঝারি আকারের পাতাবাহার জাতীয় গাছ দিয়ে সাজানো বাগানটা কেমন যেন অগোছালো। বাগানের মাঝখান দিয়ে একটা সাদা সিমেন্টের বাঁধানো পথ চলে গিয়েছে বাড়ির দিকে। বাড়ির সামনের রাস্তায় দুটো বাচ্চা ছেলে একটা ফুটবল নিয়ে নিজেদের মধ্যে মেতে আছে। গেট খুলে ভেতরে ঢুকলো লিও আর নবীন। লিও, তুই দাঁড়া, আমি যাই। তোকে এখন অনেক কাজে লাগবে আমার, এক্ষুনি মরিস না বলে হনহন করে এগিয়ে গেল লিও। কথা না বাড়িয়ে বন্ধুকে অনুসরণ করল নবীন। একটা বড় পাতাবাহার গাছকে পাশ কাটাতেই বাড়ির ভিতর জ্বলতে থাকা একটা আবছা নীল রঙের আলো চোখে পড়ল দুজনের। একে অপরের দিকে তাকালো লিও আর নবীন। তারপর ধীর পায়ে গিয়ে বারান্দায় উঠল দুজনে। নীল আলোটা একটা অ্যাকুয়ারিয়ামের ভেতর জ্বলছে, আর তার ঠিক সামনে একটা চেয়ার টেনে সোজা দরজার দিকে মুখ করে বসে আছে একজন মানুষ। নীল আলোটা তেরচা ভাবে এসে পড়ায় তার মুখের ডান দিকটাই দেখা যাচ্ছে, বাঁ দিকটা ডুবে আছে নিশ্ছিদ্র অন্ধকারে। দুজনে কিছু বলার আগেই একটা ফ্যাঁস ফ্যাঁসে গলা শোনা গেল, ভেতরে এসো লিও। একটু থতমত খেলেও নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল লিও, ডক্টর মজুমদার? অনুভব করল নবীন তার জ্যাকেটটা পিছন থেকে টেনে রয়েছে। হ্যাঁ এসো, আলো জ্বেলে দিচ্ছি বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল ফ্লুরোসেন্ট আলো জ্বলে উঠল ঘরের ভিতর। ডক্টর মজুমদারকে আগে দেখেছে কিনা মনে পড়ে না লিওর, তবে এরকম চেহারা স্মৃতিতে থেকে যায়। প্রায় 6 ফুটের কাছাকাছি, বয়স 50-এর আশেপাশে, শক্ত সমর্থ চেহারা, লম্বাটে মুখে একজোড়া উজ্জ্বল চোখে কড়া দৃষ্টি, আর গালে কাঁচা পাকা চাপ দাড়ি। মৃদু হাসলেন ডক্টর মজুমদার। সে হাসি চোখ ছিল না তার। সরি, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে বলে লিওর দিকে এক হাত বাড়িয়ে দিলেন। আহেলের রিপোর্টটা। ডক্টর মজুমদারের চোখে চোখ রেখে হাতে ধরা প্লাস্টিকের প্যাকেটটা তার হাতে চালান করে দিয়ে বলল লিও। মাথা নেড়ে সায় জানালেন তিনি। তারপর প্যাকেটটার গায়ে অদ্ভুতভাবে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, কেমন আছে আহেলি? চোখ না সরিয়ে মুখে অল্প হাসি ফুটিয়ে বলল লিও, খুব ভালো। ডাক্তার স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকলেন খানিকক্ষণ। তারপর হেসে সংক্ষেপে থ্যাংক ইউ বলে পিছন ঘুরে প্যাকেটটা রাখতে উদ্যত হলেন। নবীনের দিকে তাকাতে লিও দেখল এক দৃষ্টিতে সে অ্যাকুয়ারিয়ামের দিকে তাকিয়ে আছে। তলায় মরে পড়ে থাকা ছোট মাছটা এবার তারও চোখে পড়ল। আমরা আসছি, চল। নবীনকে প্রায় টানতে টানতে ঘর থেকে নিয়ে বেরিয়ে এলো লিও। বারান্দায় এসে দ্রুত পকেট থেকে একটা রক্তমাখা ব্যান্ডেজের টুকরো বার করে ছুঁড়ে ফেলল মাটিতে। নবীন কিছু একটা বলতে গেল, তাকে সে সুযোগ না দিয়ে
আবারও টানতে টানতে নিয়ে এসে বড় পাতাবাহার গাছটার আড়ালে দাঁড়ালো। মিনিট খানেক ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলেন ডক্টর দর্পণ মজুমদার। ঘরে জ্বলতে থাকা আলোয় তার সিলুয়েট দেখা যাচ্ছে। নিচু হয়ে কিছু একটা হাতে তুলে সেটা নিজের মুখের ওপর রাখলেন তিনি। মাথাটা একই ছন্দে দুবার আগুপিছু হলো তার। রক্তের গন্ধের প্রতিটা কোণা তার ভিতরে তীব্রভাবে জাগিয়ে তুলছে এক গোপন আবেগ। ধীরে ধীরে সেই ছায়াচিত্রের মুখটা খুলে গেল এবং তার থেকে বেরিয়ে এলো একটা জীব, যার দৈর্ঘ্য সাধারণের চেয়ে খানিকটা বেশি। এক পাশবিক ক্ষুধার্ততায় ব্যান্ডেজের টুকরোটা চাটতে লাগলেন তিনি। নবীনের মুখ থেকে একটা ভয়ার্ত শব্দ বেরিয়ে আসতে হাত দিয়ে তার মুখ চেপে ধরল লিও। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ভয় না দুশ্চিন্তা? মিহি করে গুঁড়ো করা কাছের টুকরোগুলো লিওর বাড়ির সামনে ছড়াতে ছড়াতে জিজ্ঞেস করলেন মিসেস দাঙ্গোলা। শুকনো গাছের ডাল আর পাতা জড়ো করে জ্বালানো আগুনটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লিও। রাত 10:30। কুয়াশা আবার ঘনীভূত হতে শুরু করেছে। কিসের রাগ এত আমার উপরে? ঠিক সময় জানতে চেয়েছিস। আমাদের লাইফ স্প্যান এখন ঘড়ির কাঁটার সাথে বিঁধে আছে। নাও অর নেভার। নিচু গলায় মন্ত্রোচ্চারণের মতন কিছু একটা করে আবার গুঁড়োগুলো ছড়াতে ছড়াতে বললেন মিসেস দাঙ্গোলা, তোর জন্মটা একটা অ্যাক্সিডেন্ট এবং আনওয়ান্টেড লিও, অন্তত তোর বাবার জন্য। তোর মা তোকে ভালোবাসলেও your dad was a charmer. তোর প্রেমিকা তো বাচ্চা মেয়ে ছিল। তোর মা একজন অ্যাডাল্ট মহিলা হওয়া সত্ত্বেও তাকে নিজের সন্তানের থেকে আলাদা করে রাখতে পেরেছিল। ওরকম স্মুথ ম্যানিপুলেটেড আমি খুব কম দেখেছি রে। আরো কত মেয়ের যে সর্বনাশ করেছে কে জানে। এবং তুই যে কেন ওরকম হলি না আমি ভেবে অবাক হই। এখন তোর বাবা তোর মায়ের প্রেমে পাগল ছিল নাকি অত্যধিক শারীরিক আকর্ষণ বলা মুশকিল, কিন্তু কিন্তু কাউকে নিয়ে ওরকম অবসেশন। কোনো কোনো মেয়ে দুর্বল হয়ে যায়। অস্বস্তিতে অন্যদিকে তাকালো লিও। এইটুকুতেই হয়ে গেল? তাহলে মন শক্ত করে শোন। তোর মা মাঝে মাঝে এসে আমার মেয়ে রুথের সাথে গল্প করত। অনেক সময় আড়াল থেকে তার কিছু কথা শুনতাম, আমি শিউরে উঠতাম। উচিত ছিল না, বাট আই ওয়াজ আ লোনলি ওম্যান। ফ্রেডরিক তো মারা গেছে রুথের জন্মের কয়েক বছর পরই। সেখান থেকেই জানতে পারি তোর বাবার হেমাটোফ্যাগিয়ার কথা। রক্তের স্বাদ তার বেশ ভালোই লাগতো। কি? চমকে উঠে ঘুরে তাকালো লিও। চোখ সরু করে বলতে থাকলেন মিসেস অ্যাগনেস, Dear Anna Marie, I wish I could have some of your blood again. তোর কি মনে হয় তোর বাবার সুইসাইড নোটে লেখা এই কথাটা তোর চাইল্ডহুড সুইটহার্টের প্রতি নিছক যৌন আকর্ষণ বা ফ্রাস্ট্রেশন? কাব্য করার মানুষ অন্তত তোর বাবা ছিল না। আর এখন বুঝতেই পারছিস ডক্টর দর্পণ মজুমদারের এই একই উক্তি is not a coincidence. তোর যুক্তি কোইন্সিডেন্সের পাল্লা
সবটা দুর্বল। বাজ পড়ল যেন লিওর মাথায়। একটা পর্দা উঠে গেল তার চোখের সামনে। বাবার মুখের পাশে কোনো কোনো দিন লেগে থাকা রক্তের ছোপ, মায়ের আঁচল, অ্যানা মারির তার দিকে সেই শেষ তাকানো। তোর মায়ের মৃত্যুর পর তোর নেগলিজেন্সের কথা ভেবে তোর বাবার গিল্ট কনসিয়েন্স খানিকটা হলেও কাজ করেছিল। বাট দ্যাট স্লাইমি বাস্টার্ড উইথ আ রটেন মাইন্ড, এক্সকিউজ মি, মনে মনে ভাবতে শুরু করলো যে তুই তার একাকিত্ব দেখেই খুশি হয়েছিলিস খুব। কতদিন আমার বাড়িতে বসে মদের নেশায় তোর প্রতি রাগ উগড়ে দিত। অ্যানা মারির সাথে ঘুরতে দেখে হিংসে করতো তোকে। পরে অবশ্য জানতে পেরেছিলাম অ্যানার পিছু নেওয়া, পথে ঘাটে তার সাথে জোর করে কথা বলা, এসবও নাকি সে করেছিল। এতটাই ডেসপারেট ছিল। কিন্তু অবাক হয়নি। কেন জিজ্ঞেস করল লিও। থেমে গিয়ে আবার নিচু গলায় মন্ত্রোচ্চারণ করলেন মিসেস অ্যাগনেস। লিও দেখল একটা বৃত্তাকারে গুঁড়োগুলো ছড়াচ্ছেন তিনি, কিন্তু খালি চোখে ওই মিহি গুঁড়ো চোখে পড়বে না। পুনরায় কাজে লেগে শান্তভাবে জবাব দিলেন মিসেস অ্যাগনেস। জীব জগতে বাবা আর ছেলের সম্পর্ক এক আদিম শত্রুতার সম্পর্ক লিও, প্রাইমাল। ভেবে দেখ, তোরও এই তোর বাবার প্রতি ঘৃণা নিজের মাকে কাছে না পেয়েই তো, তাই না? সেই কারণেই অবাক হইনি। রক্ত বড় সাংঘাতিক জিনিস রে, তাতে মিশে আছে এক সুপ্রাচীন পাশবিকতা। তুমি কিছু চেষ্টা করেছিলাম পরোক্ষভাবে, যাতে তোর কোনো ক্ষতি না হয়। চুপি চুপি তার চায়, এমনকি অনেক সময় মদের গ্লাসেও কিছু জিনিস মিশিয়ে দিতাম, যাতে ঘরে ফিরে শান্ত থাকে তোর বাবা। তবুও শেষ রক্ষাটা হলো না। ডাক্তার মজুমদারের শরীরে যে ভর করেছে, সে তার শেষ জীবনে তোর ভালো চায়নি। তো মৃত্যুর পর কেন চাইবে বল? লিওর শরীরটা কেঁপে উঠল। সেটা ঠান্ডায় না ভয় বুঝতে পারল না সে। তুলো বা ব্যান্ডেজ আর আছে? মাথা নেড়ে দৌড়ে ঘরে চলে গেল লিও। খানিক বাদে হাতে কিছু রক্তমাখা ব্যান্ডেজের টুকরো নিয়ে ফিরে এলো সে। একটা জুঁই ফুলে সেটাকে অল্প করে বুলোতে লাগলেন মিসেস দাঙ্গোলা। এটা দিয়ে কি হবে? আয়নায় আমাদের যে ছায়া পড়ে, তা কাঁচ ভেঙে দেওয়ার পর আর থাকে না। তখন ছায়াকে শরীর থেকে আলাদা করা যায়। আলো না থাকলেও হয়, কিন্তু আমাদের এখন আলোর দরকার। আর আর ফুল, তা যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, সাংঘাতিক। সিডাকশন বা অ্যাফ্রোডিসিয়াক হিসেবে জেসমিনের জুড়ি নেই। আর তার সাথে সেই ছায়ার কোনো প্রিয় জিনিস, আর এই ক্ষেত্রে সেটা রক্তের গন্ধ মিশিয়ে দিলে, সেটাকে যদি এই ভাঙা কাঁচের সার্কেলের উপরে রাখি, ডেভিল স্নেয়ার, শয়তান ধরার ফাঁদ। তোর এত কিছু না জানাই ভালো ছিল, কিন্তু উপায় নেই। যাই হোক, দর্পণ মজুমদারকে এই ফাঁদেই ফেলতে হবে, বুঝেছিস? লিও আরো কিছু শুকনো ডালপালা আগুনে ফেলে দিতে সেটার আঁচ আরো গনগনে হয়ে উঠল। মিসেস দাঙ্গোলার দৃঢ় প্রতিজ্ঞ দৃষ্টিতেও সেই একই আঁচ অনুভব করল লিও। এই ভদ্রমহিলা আর তার এক দুঃসম্পর্কের মাসি না থাকলে সে কোথায় ভেসে যেত এতদিনে? নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা শিশি বার করতে করতে লিও বলল, বলছি এটা তোমার কাছেই রাখো। একদম না, এখানে তুইও টোপ, সে তোর কাছেই আসবে। এরপর বৃত্তের দিকে ইঙ্গিত করে মিসেস দাঙ্গোলা বললেন, যা গিয়ে ওর ভিতরে দাঁড়া। এইটাকে এবারে এর কথা শেষ হওয়ার আগেই
পিছন থেকে তার গোড়ালিতে কি একটা এসে ঠেকল যেন। ঘুরে তাকিয়ে দেখলেন সেটা একটা আধ খাওয়া আপেল। ব্যান্ডেজ আর ফুল কার্ডিগানের পকেটে ঢুকিয়ে আপেলটাকে হাতে তুলে নিল মিসেস তাঙ্গোলা। লিও সেদিকে খেয়াল না করে ফাঁদের দিকে পা বাড়াতেই একসাথে দুটো জিনিস ঘটল। মিসেস তাঙ্গোলার সামনে একটা ছায়ার আবির্ভাব ঘটল, আর সঙ্গে সঙ্গে তার শরীরটা একবার দুমড়ে মুচড়ে গিয়ে স্থির হয়ে গেল। একটা চেনা সুর ভেসে এলো লিওর কানে। বৃত্তের ঠিক বাইরে থেমে গেল সে। গুনগুন করে একটা সুর বাঁধছে মিসেস তাঙ্গোলা। ঘুরে তার দিকে তাকাতে সে দেখল ভদ্রমহিলা কেমন যেন মাথা নিচু করে বৃত্তটাকে অনুসরণ করে ধীর পায়ে হাঁটছে। জ্বলন্ত আগুনের আলোতে তার ছায়াটা বন্ধ দোকানের শাটারের গায়ে পড়েছে। হঠাৎ ছায়াটা আলাদা হয়ে অনুসরণ করতে শুরু করলো মিসেস তাঙ্গোলাকে। চমকে উঠল লিও। চোখ বন্ধ করে আবার তাকালো সে। হ্যাঁ, একটা মানুষের ছায়া অনুসরণ করছে মিসেস তাঙ্গোলাকে। সেটার একটা হাত চেপে বসেছে ভদ্রমহিলার ঘাড়ে। এইবার সুরটা চিনতে পারল লিও। 18 লাইফ, স্কিড রো। দুপা পিছিয়ে গেল লিও। তার মুখ শুকিয়ে এলো, একই সাথে বেড়ে গেল বুকের ধুকপুকুনি। হঠাৎ যেন হোঁচট খেলেন মিসেস তাঙ্গোলা। লিও দেখল ভদ্রমহিলার ডান পা একটা পুঁতে রাখা পেরেকের ওপর পড়েছে। ধীরে ধীরে তার দিকে তাকালেন মিসেস তাঙ্গোলা। আগুনটা নিভু নিভু। এরপর গাইতে গাইতে হেসে নির্বিকার ভাবে পেরেক থেকে পা তুলে এগোতে থাকলেন মিসেস তাঙ্গোলা। আরো খানিকটা নিভে এলো আগুন। ছায়াটা যেন ধীরে ধীরে প্রকট হচ্ছে। মিসেস তাঙ্গোলার গলার স্বরটা এবার বিচ্ছিরি ভাবে ফ্যাঁস ফ্যাঁসে হয়ে গেল। আগুনটা নিভে যাওয়ার ঠিক আগে তার চোখ দুটো জ্বলে উঠল। অন্ধকারে সেই চোখ জ্বলে থাকলো কয়েক মুহূর্তের জন্য। থেমে গেল সেই পৈশাচিক কণ্ঠস্বর। দম বন্ধ করে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো লিও। সহস্র সূর্যের তেজে পুনরায় জ্বলে উঠে প্রবলভাবে রাতের কালো আকাশ ছুঁতে চাইল সেই আগুনের শিখা। একই সাথে ভেসে এলো মিসেস তাঙ্গোলার আর্তচিৎকার। নিদারুণ আতঙ্কে লিও দেখল আগুনের এক পাশে এক হাত দিয়ে মিসেস তাঙ্গোলার গলা টিপে দাঁড়িয়ে আছে ডক্টর দর্পণ মজুমদার। তার মুখে অভিশাপের মতো ঝুলে আছে আক্রোশপূর্ণ হাসি। আর অন্য হাতে ধরা একটি আধ খাওয়া আপেল, বিকেলে যেটা সে আহেলিকে খেতে দিয়েছিল। An apple doesn't fall very far from the tree. কথাটা শুনিসনি লিও? বহুদিন বাদে মৃত বাবার গলা শুনতে পেয়ে বুকের রক্ত জল হয়ে গেল লিওর। মিসেস তাঙ্গোলা ব্যাকুলভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে তার দেহ। 18 in life you got it. 18 in life you know. Your crime is time and it's 18. কি মনে পড়ে 10 বছর আগের সেই রাত, সেই কনসার্ট? এই গানটাকে এই স্টেজ থেকে নামার পর সেই আর্ডেন ফ্যানের সাথে রাত কাটানো, যে নিজের বয়স লুকিয়ে বলেছিল 18। আমরা সব জানতে পারি লিও, you know that? 15 বছরের সেই শরীরটাকে সেই রাতে চেটে কুটে। চুপ করো।
চুপ করো, চুপ করো। নিজের কান চেপে চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ে লিও। আমার থেকে আলাদা হবি কি করে রে তুই? হ্যাঁ, আমারই তো রক্ত বইছে তোর শরীরে। আর রক্ত রক্ত বড়। কথাটা শেষ না করে একটা অস্বাভাবিক লম্বা জিভ বার করে হাতে ধরা আধ খাওয়া আপেলটা একবার চেটে নিয়ে বলল, বড় মিষ্টি, খুব মিষ্টি। ঘটনাটা এতদিন মনের এক কোণে চাপা রেখে দিয়েছিল লিও। আর রাখবে নাই বা কেন? যে বাবার থেকে সে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করতে চেয়েছিল, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই রাতে আরো একবার পরাজিত হয় সে। অনেকদিন অবসাদে ভুগতে হয়েছিল তাকে। মিসেস দাঙ্গোলার ঠোঁট নড়ে উঠল। কান থেকে হাত সরিয়ে লিও শুনতে পেল কোনো মতে মিসেস দাঙ্গোলা বলছেন, লিও, লিও সার্কেল, লিও সার্কেল। চোখে দেখা না গেলেও লিও ঠিক জানে কোথায় বৃত্তটা তৈরি আছে। সে উঠে সেদিকে ছুট লাগাতেই চেঁচিয়ে উঠল ডেভিড বেকার, এই খবরদার লিও, খবরদার। থতমত খেয়ে লিও দাঁড়িয়ে পড়ে তার দিকে তাকাতেই দেখতে পেল এক ভয়াবহ দৃশ্য। এক হাতে মিসেস দাঙ্গোলার গলা ধরে তাকে শূন্যে তুলে ধরেছে ডাক্তার। এই বজ্জাত বুড়িটার সাথে হাত মিলিয়ে হাতে ফেলবি হয়েছে? ছেলে কখনো বাপের উপরে যেতে পারে না রে বোকা। লিও দেখল মিসেস দাঙ্গোলার চোখ উল্টে গিয়েছে। মৃগী রোগীর মতো ছটফট করছে সে। যে কোনো সময় ঘাড় ভেঙে গিয়ে মৃত্যু হবে। ওয়েট ওয়েট ওয়েট, আমাকে মারতে চাও তো এসো, এসো। আমাকে মারতে চাও তো এসো বলে দুপা এগিয়ে গেল লিও। মুহূর্তে ভদ্রমহিলাকে ছুঁড়ে ফেলে দিল ডাক্তার। মিসেস দাঙ্গোলার দেহ মাটিতে পড়ে নিথর হয়ে রইল। প্রায় উড়ে এসে দু হাতে লিওর গলা চেপে ধরল ডাক্তার মজুমদার। মারবো কেন? হ্যাঁ, নিজের ছেলেকে কেউ মারতে পারে? আমি তো চাই তোর সাথে, তোর মধ্যে থাকতে লিও। খুব খুব সোজা, খুব সোজা। অন্তত তোকে এই ডাক্তারের মতো তার মৃত মেয়ের লোভ তো দেখাতে হবে না, তাই না? হ্যাঁ, হয়তো তোর বাবারে আমায় থাকতে দিবি না। কি রে বল, দিবি না থাকতে লিও? লিওর দম বন্ধ হয়ে আসতে লাগলো। লিওকে টেনে নিজের মুখের কাছে নিয়ে এসে হিস হিসিয়ে বলে উঠল তার বাবা। অমন বলে না লিও, অমন করে না। আমি তোর বাবা। এখন থেকে আমি তোর ভেতরেই থাকবো। তারপর তুই, আমি, রাত্রি আর আহেলি। সবাই একসাথে থাকবো। ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি। তাছাড়া তুই তো তাই চেয়েছিলিস, তাই না? হ্যাঁ বল। গলার চাপে লিওর পা দুটো অবশ হয়ে আসছে। নিঃশ্বাস নেওয়ার শেষ চেষ্টায় ধীরে ধীরে তার মুখটা খুলে যাচ্ছে। ঝাপসা দৃষ্টিতে সে দেখতে পেল দর্পণ মজুমদারের মুখে একটা পরিবর্তন আসছে। যেন তার চামড়ার নিচ থেকে প্রবল আক্রোশে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। আহেলির শরীরে যখন তোর গন্ধ পেয়েছিলাম, তার আগে পর্যন্ত ভাবিনি এত সহজেই আবার তোর খোঁজ পাওয়া যাবে। কত দিনের চেষ্টা, শরীর থেকে শরীরে, সেখান থেকে আরো কত শরীর।
তবুও হঠাৎ ডাক্তারের হাত দুটো শিথিল হয়ে এলো। ধপ করে মাটির উপর পড়ল লিওর শরীরটা। খ্যাপা ষাঁড়ের মতন ঘুরে দাঁড়ালো ডাক্তার। চিৎকার করে উঠলেন মিসেস দাঙ্গোলা। আগুনের পাশে হাতে একটা জুঁই ফুল আর ছোট একটা ব্যান্ডেজের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। একটু আগের নির্যাতনের ছাপ তার চেহারায় আর নেই। ফুল আর ব্যান্ডেজটা বৃত্তের উপর ফেললেন মিসেস দাঙ্গোলা। সেদিকে পাগলের মতন ছুটে গেল ডাক্তার। আর বৃত্তের ভিতর প্রবেশ করতেই হঠাৎ থেমে গেল সে। পর মুহূর্তেই তার মুখের কিছু জায়গায় ফাটল ধরল। ধীরে ধীরে সেখান থেকে বেরোতে লাগলো কালো পুঁজের মতন বস্তু। লিও, আমাদের সময় নেই, শিশিটা নিয়ে আয়। লিও কোনো মতে উঠে দাঁড়াতে দেখল বৃত্তের ভিতর মাটিতে উপুড় হয়ে বসে ঘুমাচ্ছে ডাক্তার। আর বাইরে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে কিছু একটা মন্ত্র আওড়াচ্ছে মিসেস দাঙ্গোলা। টলমল পায়ে এগিয়ে গেল লিও। পকেট থেকে একটা ছোট শিশি বার করল। শিশিটার মুখে আটা কর্কের ছিপিটা খুলল লিও। তার ভিতরে এক টুকরো রক্ত মাখা তুলো, একটা জুঁই ফুল, অল্প কিছু লতা পাতা আর একটা পেরেক। সেই পেরেকটা যেটা আহেলির পায়ে ঢুকেছিল। ওর মুখের সামনে ধর, এটা ওর মুখের সামনে ধর বলে বৃত্তের ভিতর প্রবেশ করলেন মিসেস দাঙ্গোলা। তারপর ডাক্তারের চুলের মুঠি ধরে তার মাথাটা তুলে ধরলেন। ভয় দুপা পিছিয়ে গেল লিও। ডাক্তারের মুখ দেখে মনে হচ্ছে যেন তার চামড়া গলে গলে পড়ছে। ধমকে উঠলেন মিসেস দাঙ্গোলা। কাঁপা কাঁপা হাতে শিশিটা ডাক্তারের মুখের সামনে ধরল লিও। প্রবল আক্রোশে হাঁ করে সেটাকে যেন গিলতে এলো সে। আর সঙ্গে সঙ্গে দু হাত তার মুখের ভেতর ঢুকিয়ে তার চোয়াল দুটো শক্ত করে খুলে ধরে শিশিটার মুখের কাছে ধরলেন মিসেস দাঙ্গোলা। তার মুখ থেকে খানিকটা লালা বেরিয়ে গড়িয়ে পড়ল শিশিটার মধ্যে। সঙ্গে সঙ্গে পেরেকটা লাফিয়ে উঠে গেঁথে গেল সেই ভিজে যাওয়া ব্যান্ডেজ, ফুল আর লতা পাতার মধ্যে। ডাক্তারকে ছেড়ে দিয়ে আদেশ দিলেন মিসেস দাঙ্গোলা। ডাক্তারের শরীরটা মুখ থুবড়ে মাটির উপর পড়ল। ছিপি আটকাতে আটকাতে লিও দেখল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে ডাক্তার দর্পণ মজুমদারের মুখ। লিওর হাত থেকে শিশিটা নিয়ে নিজের পকেট থেকে সেই দুপুরে দেখা শিশিটা বার করলেন মিসেস দাঙ্গোলা। সে দুটো চোখের সামনে তুলে ধরে বললেন, ফ্রেডরিক দাঙ্গোলা আর মরিস বেকার, আমার জীবনে দেখা দুই আশ্চর্য পুরুষ মানুষ। আজকে যদি মরতাম, অন্তত ফ্রেডরিকের কাছে নিয়েই মরতাম। বলে শিশি দুটো কার্ডিগ্যানের পকেটে ঢুকিয়ে মাটির উপর বসলেন তিনি। কিছু না বলে তার পাশে বসল লিও। ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে একটু দূরে। সেদিকে তাকিয়ে মিসেস দাঙ্গোলা বললেন, বাইবেলে ডেভিড সিংহ মেরেছিল, আজকে সিংহের হাতে ডেভিড মরল। বলেছিলাম না ব্যাপারটা সোজা নয় একেবারেই। আর সোজা তুই কোনোদিনও কিছু করিস নি লিও। লিও কোনো উত্তর দিল না। তার হাত পা যেন অবশ হয়ে আছে। গা থেকে জ্যাকেটটা খুলে ফেলল সে। ঘাম দিচ্ছে শরীরে। ডান পা থেকে জুতো খুলে ক্ষতটার দিকে তাকিয়ে শান্তভাবে মিসেস দাঙ্গোলা বললেন, পায়ে পেরেক ঢুকলে গায়ে ছুঁচ ফোটাতে হয়। কত জ্বালা জীবনে। এই পেরেকগুলো রাতেই তুলে ফেলিস। পায়ে জুতো গলাতে গলাতে ভদ্রমহিলা আবার বললেন, মানুষ আর পশুর মধ্যে মেন ডিফারেন্স কি জানিস? মানুষ চেষ্টা করে নিজের রক্তের পাশবিকতাকে দমিয়ে রাখতে পারে,
যে মানুষের রূপ ধরে সে শুধু রূপটাই ধরতে পারে। থ্যাংক ইউ। দেখেছিস, এত চিৎকার চেঁচামেচিতে আশেপাশে কেউ জানলা খুলে দেখলো না একবার। এরা আবার একতা এই সেই কত কিনা বলে। যত সব, মানুষের থেকে পশু পাখি ভালো রে। এত ক্লান্তির মধ্যেও লিওর মুখে হাসি ফুটে উঠল একটা। এই দাজু, দাজু। চোখ খুলল লিও। বসার ঘরের সোফার উপর শুয়ে রয়েছে সে। খোলা দরজা দিয়ে দিনের উজ্জ্বল আলোর দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ দেখা না গেলেও তার গলার স্বর খুবই চেনা তার। এই এরকম দরজা খুলে রেখে ঘুমাচ্ছিস কেন রে? তুই কি পাগল নাকি? রাতে চেঁচামেচি শুনেছিলাম, এখন এসে দেখি বাবা, ভয় পাক্কা 10 মিনিট স্ট্যাচু হয়ে গেছিলাম রে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল আহিলি। তবে আজকে আর বিরক্ত লাগছে না লিওর, খুব খুব ভালো লাগছে। ধীরে ধীরে উঠে বসল লিও। আমি ঠিক আছি, তোরা? তার পাশে বসতে বসতে আহিলি বলল, আরে হ্যাঁ, আমাদের আর কি হবে? কাল রাতে কি হয়েছিল বল না। মারামারি করেছিস? তোর হাতে এতগুলো কালো কালো কি লেগে আছে দেখি? বলে লিওর হাতটা টেনে নিল নিজের দিকে। মাকে বলে এসেছিস? মাকে এত কিছু বলার প্রয়োজন নেই, বুঝলি? ভদ্রমহিলা এখন স্নানে। তোর ভয় করে না রে আমাকে? এত সাহস ভালো নয়, বুঝলি? আহিলির চোখের দিকে তাকিয়ে বলল কথাটা লিও। মুখ হাঁ করে অবাক হলো আহিলি। বলল, তোর আবার কি হলো? মা তোকে বকা দিয়েছে তো আমাকে সেন্ডু দিচ্ছিস কেন? হ্যাঁ? কিছু না বলে অল্প হেসে মাথা নামালো লিও। আহিলি খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে কি যেন ভেবে নিয়ে বলল, তোর হিস্ট্রি শুনে তোকে আমার ভিকটিম বেশি মনে হয়েছে। আর আজ অবধি যখন তুই আমার কোনো ক্ষতি করিসনি, তখন হয়তো কালকেও করবি না। আর যদি করিস তাহলে সেটা আমার জন্য শিক্ষা। বলতে বলতে থেমে গেল সে। লিওর শরীরটা কেঁপে কেঁপে উঠছে, তার মুখটা অন্যদিকে ঘোরানো। লিওর কাঁধে হাত রেখে আহিলি জিজ্ঞেস করল, এই দাজু, দাজু কাঁদছিস নাকি? মাথা নাড়ল লিও। নাক টানার শব্দ পেল আহিলি। তার আরো কাছে ঘেঁষে এসে কাঁধে মাথা রাখল সে। নিজের সাদা আঙুলগুলো দিয়ে ঘষে ঘষে তুলতে লাগলো লিওর হাতের কালো দাগগুলো। শুনছিলেন ছায়াবন্ধন। বিভিন্ন চরিত্রে যাদের শুনলেন, লিওর ভূমিকায় দেবদত্ত, লিওর বাবার ভূমিকায় রিতম, ডক্টর দর্পণ মজুমদার, নিহারেন্দু, নবীন ও কৃষ্ণার চরিত্রে যথাক্রমে এনামুল ও অন্বেষ, অ্যাগনেস দাঙ্গোলা, দিতিপ্রিয়া, আহিলি, রায়, অহনা, দেবস্মিতা এবং অ্যানামারির ভূমিকায় রিমা। গল্পে ব্যবহৃত 18 অ্যান্ড লাইফ গানটির কভারে কণ্ঠ দিয়েছেন অর্ক চক্রবর্তী নিজে, অ্যারেঞ্জমেন্টস করেছেন প্রাঞ্জল দাস। আবহ সঙ্গীতে আমার সঙ্গে ছিল শ্রীজাত, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। শেষ হল অর্ক চক্রবর্তীর কাহিনী ছায়াবন্ধন। লেখকের আরও গল্পের হদিশ পেতে সংগ্রহ করতে পারেন সদ্য প্রকাশিত বই কৃষ্ণ সর্বরী। এই বইয়ে রয়েছে 5টি ভয়াল রসের গল্প। যোগিনীদের নিয়ে গ্রাম্য সমাজের পটভূমিতে লেখা গল্প যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রাচীন গ্রিক পুরাণ, ডার্ক ফ্যান্টাসি আর প্রেমের মিশেল। চাইল্ড ট্রাফিকিংয়ের মতো সিরিয়াস বিষয়ের পাশাপাশি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কালীন পোল্যান্ডের কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প। দেরি না করে ঝটপট সংগ্রহ করে নিন
বুকলুক পাবলিকেশন থেকে প্রকাশিত অর্ক চক্রবর্তীর কৃষ্ণ সর্বরী। আমাদের গল্প ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।